শ্রদ্ধাস্পদেষু। জনাব, আপনাকে কেমন ভরকে দিলাম। সরাসরি চিঠিটা আপনার কাছে দিলে আপনি এত আগ্রহ নিয়ে পড়তেন না, কাজেই সামান্য নাটক করতে হলো। আশা করি আমার এই ছেলে মানুষী নাটকে আপনি বিরক্ত হননি। আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আপনার সম্পর্কে যা জানি বই পড়ে জানি। বইয়ে লেখকরা সব কিছু ঠিকঠাক লিখতে পারেন না, মূল চরিত্রগুলোকে তারা মহিমান্বিত করার চেষ্টা করেন। আমি ধরেই নিয়েছি আপনার বেলাতেও তাই হয়েছে। বইয়ের মিসির আলি এবং ব্যক্তি মিসির আলি এক নন। কে জানে, আপনি হয়তো বইয়ের মিসির আলির চেয়েও ভালো মানুষ। আমি আপনার সম্পর্কে মনে মনে একটা ছবি দাঁড় করিয়েছি। আচ্ছা দেখুন তো সেই ছবিটার সঙ্গে কতটুকু মেলে। তারও আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই। আমার ধারণা আপনি এখন ভুরু কুঁচকে ভাবছেন চিঠির মেয়ে এবং চিত্রা কি এক। ব্যাপারটা আমি ধীরে ধীরে পরিষ্কার করব। আপাতত আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনাকে লেখা চিঠিটা মন দিয়ে পড়ুন। এই চিঠি আমি 2 বছর ধরে রাত জেগে লিখেছি। অসংখ্যবার কাটাকুটি করেছি, বানান ঠিক করেছি, যেন চিঠি পড়ে আপনি কখনো বিরক্ত হয়ে না ভাবেন মেয়েটা এই সহজ বানানো জানে না। আশ্চর্য তো। ভালো কথা, আপনার সম্পর্কে আমার ধারণা কি এখন বলি, দেখুন তো মেলে কিনা। আমার ধারণা আপনি হাসি খুশি ধরনের মানুষ। বইয়ে আপনার যে গম্ভীর প্রকৃতির কথা লেখা হয় সেটা ঠিক না। আপনার চেহারার যে বর্ণনা বইয়ে থাকে সেটাও ঠিক না। আপনার বিশেষত্বহীন চেহারার কথা লেখা হলেও আমি জানি আপনার চেহারা মোটেও বিশেষত্বহীন নয়। আপনার চোখ ধারালো ও তীব্র, সার্চ লাইটের মতো। তবে সেই ধারালো চোখেও একটা শান্তি শান্তি ভাব আছে। আমার খুব ইচ্ছা কোনো একদিন আপনাকে এসে দেখে যাব। শান্ত ভঙ্গিতে আপনার চোখের দিকে তাকিয়ে থাকব। একসময় আপনাকে বলবো, আমাকে একটা হাসির গল্প বলুন তো। আমার কেন জানি মনে হয় কেউ আপনার কাছে গল্প শুনতে আসে না। সবাই আসে ভয়ঙ্কর সব সমস্যা নিয়ে। দিনের পর দিন এইসব সমস্যা শুনতে কি আপনার ভালো লাগে? মাঝে মাঝে আপনার কি ইচ্ছা করে না সহজ স্বাভাবিক গল্প শুনতে এবং বলতে? যেমন আপনি একটা ভূতের গল্প শুনে ভয় পাবেন, ভুরু কুঁচকে ভাববেন না ভূত বলে কিছু নেই। আমাদের চারপাশের জগৎটা সহজ স্বাভাবিক জগৎ। এই জগতে মাঝে মাঝে বিচিত্র এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটে। আমার নিজের জীবনেই ঘটে গেল এবং আমি আপনাকে সে গল্পই শোনাতে বসেছি। না শোনালেও চলতো, কারণ আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছি না, বা আপনাকে বলছি না আপনি আমার সমস্যার সমাধান করে দিন। তারপরেও সব মানুষেরই বোধহয় ইচ্ছা করে নিজের কথা কাউকে না কাউকে শোনাতে। আমার চারপাশে তেমন কেউ নেই। এখন আমি আপনার একটা অস্বস্তি দূর করি। চিত্রা নামের যে মেয়েটি আপনার কাছে এসেছিল আমি সেই মেয়ে। কাজেই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। চিত্রার সেদিন আপনাকে কেমন লেগেছিল তা আর আপনাকে কোনোদিন জানানো হবে না, কারণ চিত্রার সঙ্গে আপনার আর কোনোদিন দেখা হবে না। আপনাকে খানিকটা ধাঁধায় ফেলে চিত্রা বিদায় নিয়েছে। আমিও বিদায় নেব। আমার দীর্ঘ চিঠি শেষ হবার পর আপনি ভাববেন, আচ্ছা মেয়েটার কি মাথা খারাপ, সে এইসব কি লিখেছে, কেনই বা লিখেছে। দীর্ঘ লেখা পড়তে আপনার যেন ক্লান্তি না লাগে সেজন্য আমি খুব চেষ্টা করেছি। চেষ্টা কতটুকু সফল হলো কে জানে। চ্যাপ্টার দিয়ে দিয়ে লিখলাম। চ্যাপ্টারের প্রথম কয়েক লাইন পড়ে আপনি ঠিক করবেন আপনি পড়বেন কি পড়বেন না। সব চ্যাপ্টার যে পড়তেই হবে তা না। পরিচয়: নাম চিত্রা, নকল নাম। বয়স 23 বছর। যখন লেখা শুরু করেছিলাম তখন বয়স ছিল 20 বছর 3 মাস। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমার প্রিয় রং
চাপা। আমার দেখতে ভালো লাগে চাঁদ এবং পানি। পড়াশোনা, এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে পারিনি। তবে আমি খুব পড়ুয়া মেয়ে, শত শত বই পড়ে ফেলেছি। শুধু গল্পের বই না, সব ধরনের বই। বাড়িতে আমি যেন পড়তে পারি সেজন্য আমার একজন শিক্ষক আছেন, দর্শনবিদ্যার শিক্ষক। তবে দর্শন আমার প্রিয় বিষয় নয়। আমি কেমন মেয়ে? ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন, ভাবছেন এই মেয়েটা এমন ছেলে মানুষই করছে কেন? আমি তো আসলে ছেলে মানুষই। 23 বছর তো এমন কোনো বয়স না, তাই না? তবে আমি কিন্তু আসলেই ভালো মেয়ে। দূর ছাই, লেখার এই ধরনটা আমার ভালো লাগছে না। আমি বরং ধারাবাহিকভাবে শুরু করি। পড়তে পড়তে আমার সম্পর্কে আপনার ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে। তখন আর আমাকে বলতে হবে না যে আমি ভালো মেয়ে, আপনি নিজেই বুঝতে পারবেন। খুব অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। বান্দরবান থেকে একটা জিপে করে আমরা আসছিলাম। আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন, বাবার পাশে মা বসেছিলেন, মার কোলে আমি। হঠাৎ গাড়ির সামনে একটা ছাগল পড়ল। বাবা সেই ছাগল বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে গেলেন। মা তৎক্ষণাৎ মারা গেলেন। আমার এবং বাবার কিছু হলো না। বান্দরবানের রাস্তাগুলো খুব নির্জন থাকে। অ্যাক্সিডেন্টের অনেক পরে লোকজন এসে আমাদের উদ্ধার করল। আমার তখন বয়স মাত্র 1.5 বছর। আমার কিচ্ছু মনে নেই। আমার বাবা পরে আবার বিয়ে করেন। সেই বিয়ে সুখের হয়নি। ছোট মার মেজাজ খুব খারাপ ছিল। তিনি অল্পতেই রেগে যেতেন। তার আত্মহত্যার প্রবণতা ছিল। বাবার সঙ্গে রাগারাগি হলেই বলতেন সুইসাইড করব। শেষ পর্যন্ত মা সুইসাইড করেন। এই নিয়ে খুব ঝামেলা হয়। মা পক্ষের লোকজন মামলা করেন। তারা বলার চেষ্টা করেন মাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, মামলায় প্রমাণিত হয় মা মানসিক রোগী ছিলেন। ছোট মা দেখতে খুব সুন্দর ছিলেন। গায়ের রং অবশ্যই শ্যামলা ছিল, কিন্তু তার চেহারা এতই মিষ্টি ছিল, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করত। আপনি বুঝতেই পারছেন আমার শৈশবটা সুখের ছিল না। একটা বিরাট বাড়িতে আমি প্রায় একা একাই মানুষ হই। আমাদের বাড়িটা ছিল 2 ইউনিট। একতলায় রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, স্টাডি, আর দোতলায় শুধুই শোবার ঘর আর ফ্যামিলি লাউঞ্জ। কাজের লোকজনদের দোতলায় ওঠা নিষেধ ছিল। তারা সবাই বাবাকে ভয় পেত বলে দোতলায় উঠত না। আমি স্কুল থেকে ফিরে একা একাই দোতলায় খেলতাম। আমার মতো বাচ্চারা মনে হয় একজন খেলার সাথী তৈরি করে নেয়, তার সঙ্গেই খেলে। আমিও তাই করলাম। একজন খেলার সাথী বানিয়ে নিলাম। সেই খেলার সাথী হলো আমার মা, আমার ছোট মা। আমার আসল মাকে তো আমি দেখিনি, কাজে তার সম্পর্কে আমার কোনো মমতা বা ভালোবাসা কিছুই ছিল না। ছোট মা আমাকে খুবই আদর করতেন। সে আদরের একটা ছোট্ট নমুনা দিলেই আপনি বুঝতে পারবেন। যেমন মনে করুন তিনি আমাকে ডাকছেন, চিত্রা খেতে এসো। চিত্রা বলার আগে তিনি এক গাদা আদরের নাম অতি দ্রুত বলে যাবেন। তারপর বলবেন খেতে এসো। তার আদরের নামগুলি হলো ভিটভিটি, খিটখিটি, মিটমিটি, ফিটফিটি, ভুভুন, খুনখুন, শুনশুন, ঝুনঝুন, অ্যাং ব্যাং ঝ্যাং ট্যাং ট্যাং। আদরের নাম ছাড়াও তার নিজের কিছু কিছু বিচিত্র ছড়াও ছিল। ননসেন্স রাইমের মতো কোনো অর্থ নেই, কোনো মানে নেই। সেসব ছড়া তিনি গানের সুরে বলতেন। সব সুর একরকম। যেমন ধরুন, ফানিম্যান হাসে তার রং ঢং হাসি, জানা কথা যে জানে না, না শুনে সে বাসি। এইসব বিচিত্র ছড়া বলে তিনি খিলখিল করে হাসতেন। আমার খুবই মজা লাগতো। মনে হতো, আহ কি আনন্দময় আমার জীবন। অতি আদরের একজন মানুষ আমার খেলার সাথী হবে এটাই স্বাভাবিক। আমি নিজের মনে পুতুল খেলতাম, রান্নাবাটি খেলতাম এবং ক্রমাগত ছোট মায়ের সাথে কথা বলতাম, প্রশ্ন করতাম। ছোট মা উত্তর দিতেন। উত্তর তো আসলে দিতেন না, আমি উত্তরটা কল্পনা করে নিতাম।
তখন আমার বয়স 7 বছরের বাচ্চারা এই ধরনের খেলা খেলে। এটা তেমন অস্বাভাবিক কিছু না, কিন্তু একদিন একটা অস্বাভাবিক ব্যাপার ঘটল। সেদিন স্কুল ছুটি ছিল, বাবা গেছেন ঢাকার বাইরে। আমি সারাদিন একা একা খেলছি। সন্ধ্যাবেলা আমার শরীর খারাপ করলো, গা কেঁপে জ্বর এলো। আমি চাদর গায়ে বিছানায় শুয়ে আছি, কিচ্ছু ভালো লাগছে না। খাট থেকে একটু দূরে আমার পড়ার টেবিল, টেবিলে বাবার এনে দেয়া মোটা একটা ইংরেজি ছবির বই। শুয়ে শুয়ে ছবি দেখতে ইচ্ছা করলো। বিছানা থেকে নেমে যে ছবির বইটা আনবো সে ইচ্ছা করছে না। আমি অভ্যাস মতো বললাম, ছোট মা, বইটা এনে দাও। কল্পনার খেলার সাথী মাকে এই জাতীয় অনুরোধ আমি প্রায়ই করি। সেই অনুরোধ আমি নিজেই পালন করি। তারপর বলি, থ্যাংক ইউ ছোট মা। ছোট মার হয়ে আমি প্রায় বলি, ইউ আর ওয়েলকাম। সেদিন সন্ধ্যায় অন্য ব্যাপার হলো। অবাক হয়ে দেখলাম ছোট মা টেবিলের দিকে যাচ্ছেন, বইটা হাতে নিয়ে বিছানার দিকে ফিরছেন, বইটা আমার দিকে ধরে আছেন। আমি এতই অবাক হয়েছি যে হাত বাড়িয়ে বইটা নিতে পর্যন্ত ভুলে গেছি। ছোট মা আমার বিছানার পাশে বইটা রেখে নিঃশব্দে বের হয়ে গেলেন। খোলা দরজাটা হাত দিয়ে ভিড়িয়ে দিয়ে গেলেন। ভয়ে আমার চিৎকার করে ওঠা উচিত ছিল, আমি চিৎকার করতে পারলাম না। ভয়ের চেয়ে বিস্ময়বোধই আমার প্রবল ছিল। চোখে ভুল দেখেছি এই জাতীয় চিন্তা আমার একবারও মনে আসেনি। বরং মনে হয়েছে আমি যা দেখছি ঠিকই দেখছি। ছোট মা আমাকে দেখতে এসেছেন। আমার শরীর ভালো না তো, এই জন্য আমাকে দেখতে এসেছেন। নিঃসঙ্গ শিশুরা তার চারপাশের জগৎ সম্পর্কে অনেক ব্যাখ্যা নিজেরা দাঁড় করায়। আমিও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললাম। এই ব্যাখ্যায় অসুস্থ শিশুকে দেখতে মৃত মানুষ ফিরে আসতে পারেন। যদিও আমি নিজেই একটা ব্যাখ্যা দাঁড় করালাম, তারপরও আমার মনে হলো এই ব্যাখ্যায় কিছু ফাঁকি আছে। ফাঁকির ব্যাপারটা আমি নিজে জানতে চাচ্ছিলাম না। কাজেই মাকে দেখতে পাওয়ার কথাটা কাউকে বললাম না। আমার মনে হলো পুরো ব্যাপারটায় এক ধরনের গোপনীয়তা আছে। কেউ জেনে ফেললে মা রাগ করবেন, তিনি আর আসবেন না। সেই রাতে আমার খুব জ্বর বাড়ল। মাথায় পানি দেয়া হলো, তাতে কাজ হলো না। বাথটাবে বরফ মেশানো ঠান্ডা পানিতে আমাকে ডুবিয়ে রাখা হলো। ডাক্তার ডাকা হলো। চিটাগাংয়ে আমার বাবাকে জরুরি খবর পাঠানো হলো। আমার খুব ভালো লাগতে লাগলো এই ভেবেছে, যেহেতু আমার শরীর খুব খারাপ করেছে, আমার ছোট মা নিশ্চয়ই আবারও আমাকে দেখতে আসবেন। আমি খুব আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ছোট মা অবশ্যই এলেন না। আমার এই ঘটনা শুনে আপনি কি ভাবছেন তা জানি না। আপনি ভাবছেন হ্যালুসিনেশন। একটা নিঃসঙ্গ শিশু তার নিঃসঙ্গতা দূর করার জন্য নিজের মধ্যে একটি জগৎ সৃষ্টি করেছে। হ্যালুসিনেশনের জন্ম সেই জগতে। আপনারা সাইকিয়াট্রিস্টরা খুব সহজে সব কিছু ব্যাখ্যা করে ফেলেন। আপনাদের কাছে রহস্য বলে কিছু নেই। আইনস্টাইন যখন বলেন সৃষ্টি রহস্যময়, সব রহস্যের জট এই মুহূর্তে খোলা সম্ভব না, তখন আপনারা বলেন ব্যাখ্যাতীত বলে কিছু নেই, সব কিছু ব্যাখ্যা করা যায়। আমার এক জীবনে আমাকে অনেক সাইকো অ্যানালিসিসের ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি এসব ব্যাপার খুব ভালো জানি। আপনাদের মতো মনোবিদ্যা বিশারদদের দেখলে আমার সত্যিকার অর্থে হাসি পায়। আপনারা এক একজন কি গম্ভীর ভঙ্গিতে কথা বলেন, যেন পৃথিবীর সব কিছু জেনে বসে আছেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। আপনাদের বিদ্যা যে শুধু অল্প তাই না, শূন্য বিদ্যা। আপনি কি রাগ করেছেন? দয়া করে রাগ করবেন না। আমি জানি আপনি অন্যদের মতো না। আপনি আপনার সীমারেখা জানেন। প্রকৃতি মানুষের চারিদিকে একটা গণ্ডি এঁকে দিয়ে বলে দেয়, এর বাইরে তুমি যেতে পারবে না। তোমার অতি উন্নত জ্ঞান বিজ্ঞান নিয়েও তোমাকে থাকতে হবে এই গণ্ডির ভেতর। এই সত্য আপনার জানা আছে। আপনি গণ্ডির ভেতর থেকেও গণ্ডি অতিক্রম করতে চেষ্টা করেন। এইখানেই আপনার বাহাদুরি। বড় বড় কথা বলছি? হয়তো বলছি, তবে এগুলি আমার নিজের কথা না, অন্য একজনের কথা। সে অন্য একজন প্রচুর জ্ঞানের কথা বলেন
এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেন। তিনি যে জ্ঞানের কথা বলছেন তা তখন মনে হয় না। একটু চিন্তা করলেই মনে হয়, ওরে বাবারে, এ তো অসম্ভব জ্ঞানের কথা। এই প্রসঙ্গে আমি পরে বলবো। তবে আপনি হচ্ছেন মিসির আলী। কে জানে ইতিমধ্যে হয়তো অনেক কিছু বুঝে ফেলেছেন। আপনি কিভাবে চিন্তা ভাবনা করে একটা সমস্যার সমাধানের দিকে এগোন তা আমার জানতে ইচ্ছা করে। চিন্তা শক্তি আমার নিজের খুবই কম, সহজ রহস্যই ধরতে পারি না। আমাদের স্কুলে একবার একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে এসেছিলেন। বেচারি খুবই আনাড়ি ধরনের, যে ম্যাজিকে দেখান সবাই ধরে ফেলে, একমাত্র আমিই ধরতে পারি না। তিনি যা দেখান তাতেই আমি মুগ্ধ হই। আপনার সমস্যা সমাধানের পদ্ধতিও হয়তো ম্যাজিকের মতো। সেই ম্যাজিক দেখে মুগ্ধ হতে ইচ্ছা করে। আচ্ছা, এই এতগুলি পাতা যে পড়লেন, এর মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। বলুন তো ইনফরমেশনটা কি? যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনার সত্যি বুদ্ধি আছে। বলতে না পারলে 33 পৃষ্ঠা দেখুন। মিসির আলী পড়া বন্ধ করলেন। 33 পৃষ্ঠা না দেখে মেয়েটির সম্পর্কে বিশেষ কি বলা হয়েছে বের করার চেষ্টা করলেন। যা বলা হয়েছে তার বাইরে কি কিছু আছে? হ্যাঁ, আছে। মেয়েটা তার আসল নাম বলেছে। তার আসল নাম ফারজানা। ফ্যানিম্যান ছড়াটির প্রতি লাইনের প্রথম অক্ষর নিলে ফারজানা নামটা পাওয়া যায়। এমন জটিল কোনো ধাঁধা না। এছাড়া আর কিছু কি আছে? আরেকবার পড়তে হবে। তবে যা পড়েছেন তাতে মেয়েটিকে খুঁজে বের করে ফেলার মতো তথ্য আছে। ফারজানা মেয়েটি বোধহয় তা জানে না। যেমন মেয়েটির বাবার নামে একটি হত্যা মামলা হয়েছিল, সেই মামলা ডিসমিস হয়ে গিয়েছে। আদালতের নথিপত্র ঘাটলেই বের হয়ে পড়বে। ডেড বডির পোস্টমর্টেম হয়েছিল, হাসপাতাল থেকেও সেই সম্পর্কিত কাগজপত্র পাওয়া যাবে। একটু সময় সাপেক্ষ, তবে সহজ। সেই সময়কার পুরনো কাগজ ঘাটলেও অনেক খবর পাওয়ার কথা। পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন জাতীয় খবর পাঠক পাঠিকারা খুব মজা করে পাঠ করেন। পত্রিকাওয়ালারাও গুরুত্বের সঙ্গে সেসব খবর ছাপেন। প্রথম পাতাতেই ছবিসহ খবর আসার কথা। তার পরের কয়েকদিন খবরের ফলো আপ। অবশ্যই বাংলাদেশে পুরনো কাগজ ঘাটা খুব সহজ ব্যাপার নয়। যে কবার তিনি পুরনো কাগজ ঘাটতে গেছেন সে কবারই তার মাথা খারাপ হবার জোগাড় হয়েছে। বিদেশের মতো ব্যবস্থা থাকলে ভালো হতো। সব কিছু কম্পিউটারে ঢোকানো, বোতাম টিপে বের করে নেয়া। মিসির আলী তার খাতা বের করলেন। কেস নম্বর দিয়ে ফারজানার নামে একটা ফাইল খোলা যেতে পারে। খাতার পাতায় ফারজানার নাম লিখতে গিয়ে মিসির আলী ইতস্তত করতে লাগলেন। ফাইল খোলা আর দরকার আছে কি? এখনো বোঝা যাচ্ছে না। ফারজানার লেখা সব কটা পাতা না পড়লে বোঝা যাবেও না। মিসির আলী পেন্সিলে গোটা গোটা করে লিখলেন, নাম ফারজানা, বয়স 23, রোগ স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া লিখে 3 বার প্রশ্নবোধক চিহ্ন দিলেন। ফারজানার লেখা যে কটি পাতা এখন পর্যন্ত পড়েছেন তা তিনি আরও 3 বার পড়বেন। তারপর ঠিক করবেন প্রশ্নবোধক চিহ্নগুলি রাখবেন কি রাখবেন না। সে যা লিখেছে তা সত্যি কি না তাও দেখার ব্যাপার আছে। সত্যি কথা না লিখলে তথ্যে ভুল থাকবে। প্রথম পাঠে তা ধরা পড়বে না। যত বেশিবার পড়া হবে ততই ধরা পড়তে থাকবে। তার নিজের নামটা সে যেমন কায়দা করে ঢুকিয়ে দিয়েছে, তার থেকে মনে হয় আরও অনেক নাম লেখার ভেতর লুকিয়ে আছে। সেগুলিও খুঁজে বের করতে হবে। তার মায়ের নাম কি চাপা? প্রিয় রং বলছে চাপা। আবার প্রিয় দুটি জিনিস চাঁদ এবং পানির প্রথম অক্ষর নিলেও চাপা হচ্ছে। এটা কাকতালীয়ও হতে পারে। যদি কাকতালীয় না হয় তাহলে মেয়েটি তার সঙ্গে রহস্য করছে কেন? এই রহস্য করার জন্য তাকে প্রচুর সময় দিতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে। এটা সে কেন করেছে? ব্যাপারটা ছেলে মানুষই তো বটেই। 5-6 পড়ুয়া ছেলেমেয়েরা এসব করতে পারে। 23 বছরের একটা মেয়ে তুচ্ছ ধাঁধা তৈরি করার জন্য সময় নষ্ট করবে কেন? ব্যাপার কি এমন যে মেয়েটার কিছু করার নেই? দিনের পর দিন যারা বিছানায় শুয়ে থাকে তারা ক্রসওয়ার্ড পাজল বা ব্রেইন টিজলার জাতীয় খেলায় আনন্দ পেতে পারে। এমনকি হতে পারে যে মেয়েটির দিনের পর দিন শুয়ে থাকতে হচ্ছে, চিত হয়ে শুয়ে শুয়ে হাতে পাতার পর পাতা লেখা কষ্টকর। সে লিখেছে 100 পৃষ্ঠা।
লিখতে তার সময় লেগেছে 2 বছর। একটা পৃষ্ঠা লিখতে তার গড়পড়তার সময় লেগেছে 7 দিনের কিছু বেশি। লেখাগুলি লেখা হয়েছে কালির কলমে। চিত হয়ে শুয়ে কালির কলমে লেখা যায় না, তাকে লিখতে হয়েছে উপর হয়ে। উপর হয়ে যে লিখতে পারে সে বিছানায় পড়ে থাকার মতো অসুস্থ না। কাজেই সে শয্যাশায়ী একজন রোগী, এই হাইপোথিসিস বাতিল। মিসির তার খাতায় গুটি গুটি করে লিখলেন, ফারজানা মেয়েটি শারীরিকভাবে সুস্থ। তিনি আরেকটি কাজও করলেন। ফারজানার 100 পৃষ্ঠার কোন অংশগুলি দিনে লেখা হয়েছে, কোন অংশগুলি রাতে লেখা হয়েছে, তা হলুদ মার্কার দিয়ে আলাদা করলেন। কাজটা জটিল মনে হলেও আসলে সহজ। রাতে আলো কমে যায় বলে রাতের লেখায় অক্ষরগুলি সামান্য বড় হয় এবং লেখা স্পষ্ট করার জন্যে কলমে চাপ দিতে হয়। দিনের লেখা এবং রাতের লেখা আলাদা করার তেমন কোনো কারণ নেই, তারপরেও করে রাখা। হঠাৎ যদি এর ভেতর থেকে কিছু বের হয়ে আসে, খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূচও পাওয়া যায়, যদি ধৈর্য ধরে প্রতিটি খড় একটি একটি করে আলাদা করা হয়। মিসির আলি তার অনুসন্ধানে ইনটিউশন যত না ব্যবহার করেন, পরিশ্রম তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেন। ছোট মাকে আমি দেখতে শুরু করলাম। প্রথম 2 দিন 3 দিন পর পর হঠাৎ কিছুক্ষণের জন্য দেখা যেত, তারপর রোজই দেখতে পেতাম। শুরুতে তিনি আমার সঙ্গে কোনো কথা বলতেন না। আমি কিছু জিজ্ঞেস করলে চুপচাপ শুনতেন। তারপর কথা বলা শুরু করলেন। কথা বলতেন ফিসফিস করে। কোনো শব্দ হলে, কোথাও কোনো শব্দ হলে দারুণ চমকে উঠতেন। হয়তো বাতাসে দরজা নড়ে উঠল, সেই শব্দে মা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, ছুটে চলে গেলেন পর্দার আড়ালে। ছোট মার দেখা পাওয়াটা ঠিক স্বাভাবিক ব্যাপার না, এটা আমার বোধের ভেতর ছিল। আমি এর বাইরেও কিছু কিছু ব্যাপার লক্ষ্য করলাম। যেমন ছোট মা কখনো কিছু খান না। আমি কমলা সেধেছি, প্লেট থেকে কেক তুলে দিয়েছি, তিনি কখনো কিছু মুখে দেননি। তিনি যখন আশেপাশে থাকতেন তখন আমি এক ধরনের গন্ধ পেতাম, মিষ্টি গন্ধ, তবে ফুলের গন্ধ না, ওষুধ গন্ধ। আসল ছোট মার সঙ্গে এই মায়ের কিছু অমিলও ছিল। যেমন ছোট মা আমাকে অনেক অদ্ভুত নামে রাখতেন, ইনি ডাকতেন না। একদিন আমি নিজেই বললাম, তুমি ওই নামগুলো বলো না। তিনি বিস্মিত হয়ে বললেন, কোন নাম? তা থেকে বুঝলাম নামগুলি তিনি জানেন না। ছোটরাও নিজেদের মতো করে কিছু পরীক্ষা করে। আমিও ছোট মাকে নিয়ে কিছু পরীক্ষা করলাম। যেমন একদিন জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছোট মা বললেন, জানি না তো। আমি বললাম, সত্যি জানো না? তিনি বললেন, না, আমার কি নাম? আমি বললাম, তোমার নাম চাপা। তিনি খুবই অবাক হয়ে বললেন, তাই নাকি? আমার সামান্য খটকা লাগলেও আমি নির্বিকার ছিলাম। একজন খেলার সাথী পেয়েছি, এই আমার জন্য যথেষ্ট ছিল। ছোট মা খেলার সাথী হিসেবে চমৎকার ছিলেন। যা বলা হতো তাই রোবটের মতো করতেন, কোনো প্রশ্ন করতেন না। মাদের ভেতর খবরদারির একটা ব্যাপার থাকে, ওনার ভেতর তা ছিল না। পায়ে মোজা নেই কেন, ঘর নোংরা করছো কেন, ঘুমোতে যাচ্ছ না কেন, এই জাতীয় প্রশ্ন করে তিনি আমাকে কখনো বিব্রত করতেন না। আমার বেশ কজন টিচার ছিলেন, পড়ার টিচার, গানের টিচার, নাচের টিচার। তারা যখন আসতেন নিচ থেকে ইন্টারকমে আমাকে বলা হতো। আমি নিচে যাবার জন্য তৈরি হতাম। মাকে সেই সময় খুব বিব্রত মনে হতো। তিনি যেন ঠিক বুঝতে পারছেন না কি করবেন। তাকে খুব কাঁদতেও দেখতাম। 2 হাতে মুখ ঢেকে খুন করে কাঁদতেন। চোখ দিয়ে তখন অবশ্যই পানি পড়ত না। তার কান্না সবসময় ছিল অশ্রুবিহীন। মিসির আলি সাহেব, আপনি আমার সামনে নেই বলে আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। হয়তো আপনার মনে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু আপনি প্রশ্নগুলি করতে পারছেন না। সামনাসামনি থাকলে প্রশ্ন করতে পারতেন। আর আমি নিজেও ঠিক বুঝতে পারছি না কোনো ডিটেল বাদ পড়ে যাচ্ছে কিনা।
গুরুত্বহীন মনে করে আমি হয়তো অনেক কিছু লিখছি না, যা আপনার কাছে মোটেই গুরুত্বহীন না। তবু আপনার মনে সম্ভাব্য যেসব প্রশ্ন আসছে বলে আমার ধারণা, আমি তার জবাব দিচ্ছি। ওনার গায়ে কি পোশাক থাকতো? সাধারণ পোশাক, শাড়ি, যেসব শাড়ি আগে পরতেন সেই সব শাড়ি। উনি কি হঠাৎ উপস্থিত হতেন এবং পরে বাতাসে মিলিয়ে যেতেন? না, কখনো হঠাৎ উদয় হতেন না। দরজা খুলে ঘরে ঢুকতেন, বের হবার সময়ও দরজা খুলে বের হয়ে যেতেন। তার পুরো ব্যাপারটাই খুব স্বাভাবিক ছিল। তাকে আমি কখনো শূন্যে ভাসতে দেখিনি, কিংবা লম্বা একটা হাত বের করে দূর থেকে কিছু আনতে দেখিনি। তুমি নিশ্চিত যে উনি তোমার ছোট মা? জি, নিশ্চিত। তবে তার আগেই বলেছি, আমার চেনা ছোট মার সঙ্গে তার কিছু অমিল ছিল। যেমন তিনি পড়তে পারতেন না, অথচ ছোট মা আমাকে রোজ রাতে গল্পের বই পড়ে শোনাতেন। কাজে আমি একদিন ওনাকে গল্পের বই পড়ে শোনাতে বললাম। তিনি লজ্জিত গলায় বললেন যে তিনি বই পড়তে জানেন না। তিনি আমাকে বই পড়া শেখাতে বললেন। তুমি তাকে বই পড়া শেখালে? জি। উনি খুব দ্রুত শিখে গেলেন। উনি কি তোমার জন্য কখনো কোনো উপহার এনেছেন? জি, এনেছেন। কি উপহার? সেটা আমি আপনাকে বলবো না। তুমি ছাড়া আর কেউ কি ওনাকে দেখেছে? জি না। তাকে দিনে বেশি দেখা যেত না রাতে? দিন রাত কোনো ব্যাপার ছিল না। সবসময় কি একই কাপড় পরা থাকতেন? জি না, এক এক সময় এক এক কাপড় পরা থাকতেন। তিনি তোমার গায়ে হাত দিয়ে আদর করতেন? জি, করতেন। মাঝে মাঝে আমি তার কোলে উঠে বসে থাকতাম। যেসব প্রশ্ন আমার মাথায় এসেছে তার উত্তর দিলাম। অনেক চিন্তা করেও আর কোনো প্রশ্ন পাচ্ছি না। আপনারা যারা সাইকিয়াট্রিস্ট, তারা তো রাজ্যের প্রশ্ন করেন, উদ্ভট সব প্রশ্ন। আপনার মাথাতেও নিশ্চয়ই উদ্ভট সব প্রশ্ন আসছে। ও না, ভুল বললাম। আপনি তো আবার অন্যদের মতো না। আপনি প্রশ্ন করেন না, শুধু শুনে যান। একই গল্প বারবার শোনেন। শুনতে শুনতে হঠাৎ এক জায়গায় খটকা লাগে, সেখান থেকে আপনার যাত্রা শুরু হয়। আমার গল্পে কোথাও কি কোনো খটকা লেগেছে, নাকি পুরো গল্পটাই খটকাময়? পুরো গল্প খটকাময় হলে তো আপনি কাগজগুলি ছুঁড়ে ফেলে বলবেন, আরে দূর দূর। প্লিজ তা করবেন না। আমার অনেক কিছু বলার আছে। প্লিজ হেল্প মি। আপনি নিশ্চয়ই এখন বিরক্তিতে ভুরু কুচকাচ্ছেন। ভাবছেন মেয়েটা কি কন্ট্রাডিকশন, সাহায্য চাচ্ছে আবার কোনো ঠিকানা দিচ্ছে না, যোগাযোগ করছে না, নিজের পরিচয় গোপন করছে, আসল নাম না বলে বলছে নাম চিত্রা। তাহলে সাহায্যটা করা হবে কিভাবে? আসলে আমি সাহায্য চাই না, কারণ আমি ভালোই আছি। আমার বিচিত্র জীবন সম্পর্কে আমি আপনাকে বলবো, আপনি শুনবেন, আমার সমস্যার সমাধান করবেন। তারপর একটা বই লেখা হবে, সেই বই কিনে আমি পড়ব, আমার এতেই হবে। এর বেশি সাহায্যের আমার প্রয়োজন নেই। আরেকটা কথা, আপনি আবার ভাবছেন না তো আমার এই গল্প বানোয়াট গল্প? আপনাকে বিভ্রান্ত করার জন্য উদ্ভট একটা গল্প ফেঁদেছি। একবার আপনার মাথায় এই ব্যাপারটা ঢুকে গেলে আপনি মনোযোগ দিয়ে আমার লেখা পড়বেন না। এমনও হতে পারে কাগজগুলি ডাস্টবিনে ফেলে দিবেন। আমার প্রধান দায়িত্ব আপনাকে বিশ্বাস করানো। আমি যা বলছি সত্যি বলছি। আমার কাছে যা সত্যি অন্যের কাছে হয়তো নয়। সত্য এক একজনের কাছে এক এক রকম। ট্রুথ হ্যাজ মেনি ফেসেস, তাই না? আমি যে সত্যি বলছি সেটা কি করে প্রমাণ করব আমি জানি না। আমি আপনার হৃদয়ের মুহূর্তের কাছে সমর্পণ করছি এবং আশা করছি আমাকে বিশ্বাস করবেন। আজ এই পর্যন্তই লিখলাম। মাথা ধরেছে, এখন আর লিখতে পারছি না। আপনার ঠোঁটে কি এখন মৃদু একটা হাসির রেখা? সাইকিয়াট্রিস্টরা মাথা ধরেছে বাক্যটা শুনলেই নড়ে চড়ে বসেন। তাদের ভাবটা এমন, এইবার পাওয়া গেছে, মাথায় সমস্যা বলেই মাথা ধরা। আমেরিকার একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলাম। আমি যাইনি, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। ভদ্রমহিলা কিছুক্ষণ কথা বলার পরে গম্ভীর গলায় বললেন, ইয়াং লেডি, তোমার কি প্রায়ই মাথা ধরে? আমি বললাম, হ্যাঁ। ভদ্রমহিলার ঠোঁটে আনন্দের হাসি দেখা গেল। ভাবটা এমন, আই গট ইউ অ্যাট লাস্ট। তারপর অসংখ্য প্রশ্ন, সবই মাথা ধরা নিয়ে। কখন মাথা ধরে, রাতে বেশি না দিনে? মাথা ধরার সময় কি চোখ জ্বালা করে, কান লাল হয়ে যায়? মাথা ব্যথার তীব্রতা কেমন, কতক্ষণ থাকে? তখন কি পানির পিপাসা হয়? আমি যখন বললাম
ম্যাডাম, আমার মাথা ধরাটা খুবই স্বাভাবিক ধরনের। মাঝে মধ্যে মাথা ধরে, প্যারাসিটামল খাই কিংবা গরম চা খাই, মাথা ধরা সেরে যায়। ভদ্রমহিলা তাতে খুব হতাশ হলেন। আপনিও কি হতাশ হচ্ছেন? এমনিতে আমি কিন্তু খুব স্বাভাবিক মানুষ। আমি আমার মৃতা মাকে দেখতে পেতাম। এই অস্বাভাবিকতাটা ছোটবেলায় ছিল, বেশি দিনের জন্যে ছিল না, খুব বেশি হলে 7 কি 8 মাস। হঠাৎ একদিন সব আগের মতো হয়ে গেল। ছোট মার আশা বন্ধ হলো। আমি কিছুদিন প্রবল হতাশায় কাটালাম। ছোটদের হতাশা তীব্র আকার ধারণ করতে পারে, তবে তার স্থায়িত্ব কম হয়। শিশুদের প্রবল শোক এবং প্রবল হতাশা কাটিয়ে ওঠার সহজাত ক্ষমতা থাকে। আমিও হতাশা কাটিয়ে উঠলাম। ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেল। অবশ্যই ছোট মা আসা পুরোপুরি বন্ধ করলেন তাও না, 3-4 বার পর পর হঠাৎ চলে আসতেন। আমি যখন বলতাম, এতদিন আসুনি কেন, তিনি বলতেন, আসার পথ ভুলে যাই, মনে থাকে না। আমার জীবনযাপন স্বাভাবিক হলেও আমি বড় হচ্ছিলাম নিঃসঙ্গতায়। আমার চারপাশে কেউ ছিল না। আমার নিঃসঙ্গতা দূর করলেন নিতু আন্টি। তিনি আমাদের বাড়িতে থাকতে এলেন। আরও পরিষ্কার করে বলি, বাবা তাকে বিয়ে করলেন। আচ্ছা, আপনি কি বাবার উপর বিরক্ত হচ্ছেন? কেমন মানুষ, একের পর এক বিয়ে করে যাচ্ছে। দয়া করে বিরক্ত হবেন না। আমার বাবা অসাধারণ একজন মানুষ। এই যা, মাথা ধরা নিয়ে অনেকক্ষণ লিখে ফেললাম। আচ্ছা, আপনার কি এখন মাথা ধরেছে? কেন জিজ্ঞেস করলাম জানেন? ধরুন আপনি একজনের সঙ্গে কথা বলছেন। যার সঙ্গে কথা বলছেন তার প্রচণ্ড মাথায় যন্ত্রণা। কিছুক্ষণ পর দেখবেন আপনারও মাথা ধরেছে, কোনো কারণ ছাড়াই ধরেছে। এটা বহুল পরীক্ষিত একটা ব্যাপার। আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, আপনিও করে দেখতে পারেন। এবার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি। বলুন তো, কোন প্রাণীর 2টা লেজ? খুব সহজ, একটু চিন্তা করলে পেয়ে যাবেন। মিসির আলি পড়া বন্ধ করলেন। তিনি অনেক ভেবেও বের করতে পারলেন না কোন প্রাণীর 2টা লেজ। একবার টিকটিকির কথা মনে হয়েছিল। টিকটিকির একটা লেজ খসে গেলে আরেকটা গজায়। সেই অর্থে টিকটিকিকে কি 2 লেজের প্রাণী বলা যায়? না, টিকটিকি হবে না। উত্তরও কোথাও দেয়নি। মেয়েটির সঙ্গে দেখা হলেই উত্তরটা জানতে হবে। দেখা হবার সম্ভাবনা কতটুকু? এখনও তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, কারণ মেয়েটিকে খুঁজে বের করার কোনো চেষ্টাও তিনি করছেন না। বয়সের কারণে তার ভেতর এক ধরনের আলস্য কাজ করা শুরু করেছে। আশেপাশের জগৎ সম্পর্কে উৎসাহ কমে যাচ্ছে। লক্ষণ খুব খারাপ। আত্মার মৃত্যু হলে এ জাতীয় ঘটনা ঘটে। কোনো কিছু মনকে আকৃষ্ট করে না। আত্মার মৃত্যু হয়েছে কি হয়নি তা বের করার একটা সহজ পদ্ধতির কথা তিনি জানেন। বৃষ্টি কেটে যাবার পর আকাশে যখন রংধনু ওঠে, সেই রংধনুর দিকে তাকিয়ে যে চোখ নামিয়ে নেয় এবং দ্বিতীয়বার তাকায় না, তার আত্মার মৃত্যু হয়েছে। আকাশে রংধনু না উঠলে তিনি তার আত্মার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। মৃত আত্মাকে জীবনদান করারও কিছু পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শিশুদের সঙ্গে মেশা। শিশুরা সবসময় তাদের আশেপাশের মানুষদের তাদের আত্মা থেকে খানিকটা ধার দেয়। সমস্যা হচ্ছে, শিশুদের মিসির আলি তেমন পছন্দ করেন না। এদের কাছ থেকে দূরে দূরে থাকতেই তার ভালো লাগে। শিশুরা সুন্দর, অসম্ভব সুন্দর। যে কোনো বড় সৌন্দর্যকে দেখতে হয় দূর থেকে। যত দূর থেকে দেখা যায় ততই ভালো। কুৎসিত জিনিস দেখতে হয় কাছ থেকে, সুন্দর জিনিস দূর থেকে। এটা যেন কার কথা? মিসির আলি মনে করতে পারলেন না। তার স্মৃতিশক্তি কি দুর্বল হতে শুরু করেছে? ক্লান্ত ও পরিশ্রান্ত মস্তিষ্ক তার মেমোরি সেলে জমিয়ে রাখা স্মৃতি ফেলে দিয়ে সেলগুলি খালি করছে। মৃত্যুর ঠিক আগে আগে মেমোরি সেলে কোনো মেমোরি থাকে না। মস্তিষ্ক সব ফেলে দিয়ে ঘর খালি করে দেয়। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 10টায়। ইদানিং তিনি খুব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছেন। যেমন রাত 10টা বাজতেই ঘুমোতে যাওয়া, সকালবেলা মর্নিং ওয়াক, ঘড়ি ধরে কাজ করার চেষ্টা। রাত 10টায় ঘুমোতে গেলেও লাভ হচ্ছে না। ঘুম আসতে আসতে 3টা বেজে যাচ্ছে। 10টা থেকে রাত 3টা, এই 5 ঘন্টা মস্তিষ্ককে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা সম্ভব না। মিসির আলি সেই চেষ্টাও করেন না। তিনি শুয়ে শুয়ে ফারজানা মেয়েটিকে নিয়েই ভাবেন। মেয়েটি স্কিজোফ্রেনিয়ার রোগী।
সে তা জানে না। অধিকাংশ স্কিজোফ্রেনিয়া কি তা জানে না। তারা ভেবে নেয় তাদের দেখা জগৎই সত্যি জগৎ, অন্যদের জগৎ ভ্রান্তিময়। তাদের একটা যুক্তি অবশ্যই আছে। কালার ব্লাইন্ড একজন মানুষ সবুজ রং দেখতে পায় না, তার জগতে সবুজের অস্তিত্ব নেই। সে বলবে পৃথিবীতে সবুজ রং নেই, তার কাছে এটাই সত্যি, তার সেই জগৎ মিথ্যা নয়। মিসির আলি জেগে আছেন। তার মাথায় ফারজানা মেটি নেই। তার মাথায় ঘুরছে কোন প্রাণীর লেজের সংখ্যা 2। তার হঠাৎ মনে হলো ফারজানা মেটি ইচ্ছা করে তার মাথায় এই ধাঁধাটি ঢুকিয়ে দিয়েছে। ধাঁধার উত্তর না পাওয়া পর্যন্ত এরা মাথায় ঘুরপাক খেতে থাকবে। মেয়েটি এই ব্যাপার জানে। স্কিজোফ্রেনিয়াকরা খুব বুদ্ধিমান হয়। তারা নিজেরা বিভ্রান্তির জগতে বাস করে বলেই হয়তো অন্যদের বিভ্রান্তিতে ফেলে আনন্দ পায়। মিসির আলির মাথা দপদপ করছে। রেলগাড়িতে চড়লে যেমন কিছুক্ষণ পরপর শব্দ হয়, তার মাথার ভেতর ঠিক সেরকম খানিকক্ষণ পরপর প্রশ্ন উঠছে। কোন প্রাণীর 2টা লেজ, কোন প্রাণীর 2টা লেজ।